সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। মজুমদার ভাই, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। শিরোনাম হচ্ছে উপজেলা নির্বাচন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হামলা, গুলি, সংঘর্ষে ভোট, জয় জয়কার আওয়ামী লীগ নেতাদের, আছেন স্বজনরাও। ইত্তেফাক, ব্যালট ছিনতাই, ভোটকেন্দ্র দখলের চেষ্টা, হামলা, ডলারের দাম 117 টাকা নির্ধারণ। মানবজমিন, সর্বনিম্ন ভোটের রেকর্ড, ধান কাটার মৌসুমের জন্য ভোটার কম। সমকাল, আওয়ামী লীগের 3 মেয়াদে উপজেলায় কম ভোট, সুদহার বাজারের উপর, ডলারের দরে লাভ। জায়জায় দিন, প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘাত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ করবেন না। কালবেলা, গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়তে কর্মকর্তাদের অনীহা, বিচ্ছিন্ন সংঘর্ষ, ভোটার উপস্থিতি কম। দেশ রূপান্তর, ভোট কম, অশান্তিও কম। এবারে লু হাওয়ায় আশঙ্কা দুটোই। সময়ের আলো, করোনার টিকা নিয়ে তোলপাড়, ভোটার কম তবু সংঘাত। মানব কণ্ঠ, টাকার সর্বোচ্চ অবমূল্যায়ন, ডলারের দাম বাড়ল 7 টাকা, একতরফা ভোটেও সংঘাত, সহিংসতা, অনিয়ম। প্রতিদিনের বাংলাদেশ, কম ভোটের রেকর্ড উপজেলায়ও। মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরসা রাখল কেন্দ্রীয় ব্যাংক। খবরের কাগজ, শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি কম, 1 লাফে 7 টাকা বেড়ে ডলার 117। আলোকিত বাংলাদেশ, শান্ত পরিবেশে নিরুত্তাপ ভোট, উবে গেল সহিংসতার সংখ্যা, ফিলিস্তিনের জন্য সবসময় সোচ্চার আছি প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন, যে নির্বাচন নিয়ে অনেক, যদিও খুব একটা মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে এবং সব কটা কাগজে আছে যে ভোটার উপস্থিতি কম, এবং এই নির্বাচন নিয়ে যেটা 139টা উপজেলা নির্বাচন হয়েছে, আপনি কীভাবে দেখছেন? অবশ্যই এটা তো রেকর্ড। আপনার কাগজেই তো আপনি হেডলাইন করেছেন যে সবচেয়ে কম ভোটার উপস্থিতি এই সরকারের আমলে যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে। তো এটাতে ভোটারদের অনাগ্রহ এবং সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এবং এটা মানুষ যে আস্থাহীনতা, মানুষের যে নির্বাচনের উপর, নির্বাচন ব্যবস্থার উপর, যে সকল প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে, নির্বাচন কমিশন সহ তাদের উপর যে আস্থাহীনতা, তারই প্রতিফলন। যে অনেকের মধ্যে এই ধারণা সৃষ্টি হয়েছে যে অভিজ্ঞতার আলোকে যে তারা ভোট কেন্দ্রে যেতে চাইলেও যেতে পারবেন কিনা, এবং ভোট কেন্দ্রে গেলেও ভোট দিতে পারবেন কিনা, এবং ভোট দিলেও যে সেটা সঠিকভাবে গণনা করা হবে কিনা। এবং এই যে কিছু কিছু জায়গায় সহিংসতা ঘটেছে, এই জন্য একটা ঝুঁকি ছিল। তো এটা একটা কারণ। আর একই সাথে এই যে আস্থাহীনতা, এটা আস্থাহীনতার জন্যই কিন্তু নির্বাচনী ব্যবস্থা, ভোটের আগ্রহটা কমে গেছে। ভোটের আগ্রহ, এবং এই জন্যই কিন্তু বিরোধী দল এই যে নির্বাচন বর্জন করেছে। এবং এটাও এই ভোটার অনুপস্থিতির ভোটার উপস্থিতি এত কম হওয়ার একটা কারণ। মূল কারণ কিন্তু যে মানুষের অনাগ্রহ, তাদের আস্থাহীনতা। আরেকটা কারণ হলো এই প্রতিষ্ঠানটাই অকার্যকর হয়ে গিয়েছে। এই প্রতিষ্ঠানটা, এই যে উপজেলা পরিষদটা অকার্যকর হয়ে গিয়েছে। উপজেলা পরিষদ একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এবং স্থানীয় সরকারের দায়িত্ব হলো স্থানীয়ভাবে স্থানীয় সমস্যা সমাধান করা, এবং এগুলো স্বায়ত্তশাসিত হওয়ার কথা, নিয়ন্ত্রিত নয়। এখানে সংসদ সদস্যদের কোনো ভূমিকা থাকার কথা নয়। এটা সংসদ সদস্য নির্বাচিত হন সংসদে আইন পাশ করার জন্য, সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখার জন্য, এবং সরকারের বাজেট পাশ করার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সংসদ সদস্যরা যে স্থানীয় পর্যায়ে শুধু রাজনীতিই নয়, স্থানীয় উন্নয়নে তারা জড়িত হয়ে পড়েছেন, এবং দিন দিন তাদের স্থানীয় উন্নয়নে তাদের যে সম্পৃক্ততা, এটা দিন দিন বাড়ছে। আচ্ছা। এবং এটা করা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করে। যে সংবিধান লঙ্ঘন হলো যে, আপনার নিশ্চয়ই মনে আছে বিএনপির আমলে একটা এই যে জেলা মন্ত্রীর পদ সৃষ্টি করা হয়েছিল, একটা প্রজ্ঞাপন জারি করে, এবং আপনার প্রতিবেশী, আপনার অফিসের প্রতিবেশী আনোয়ার হোসেন মঞ্জু এ নিয়ে একটা মামলা করেছিলেন যে জেলা মন্ত্রীর কারণে তিনি ভান্ডারিয়ার সংসদ সদস্য হিসেবে তিনি স্থানীয় উন্নয়নে
কোনো ভূমিকা রাখতে পারছেন না জেলা মন্ত্রীর কারণে। তো তখন হাইকোর্টের একটা বেঞ্চ, সেই বিখ্যাত বিচারপতি খায়রুল হক এবং ফজলে কবির, এই দুইজন রায় দিয়েছে। ওই দুইজন সেই প্রজ্ঞাপনটা বাতিল করেছে, প্রজ্ঞাপনটা অসাংবিধানিক বলে ঘোষণা করেছে এবং বলেছে মন্ত্রী, এমপি, হুইপ এবং এইসব ব্যক্তিদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সম্পূর্ণ অসাংবিধানিক। এটা আদালতের রায়। কিন্তু এই কে মানে? শুধু উন্নয়নে যুক্তই হচ্ছে না, সরকার তাদেরকে অর্থ করে দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে প্রতি বছর, সম্পূর্ণরূপে সংবিধান লঙ্ঘন করে। তো এটা একটা যে সংসদ সদস্যরা এই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলেছে। আরেকটা হলো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা হয় যে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে সব কিছু পরিচালিত হয়, নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হয়। তো আমাদের কেন্দ্রে তাই আছে। কিন্তু যখন স্থানীয় পর্যায়ে যত নীতির দিকে যাবেন তত জাস্ট উল্টো ঘটে, যে নির্বাচিত প্রতিনিধিরা কর্মকর্তাদের অধীনে কাজ করে এবং এটাও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা, এগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা। স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন সব সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং সেবা প্রদানের সব পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু তাদের সম্পদও নাই আর তাদেরকে এই কাজ করতেও দেওয়া হয় না। তো এটাও আরেকটা কারণ, এটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, এটাও একটা কারণ যে এটা অকার্যকর হয়ে পড়েছে। তো এইসব কারণে মানুষের আগ্রহ নেই। আর যে উপজেলা পরিষদ গঠনেও একটা ত্রুটি আছে। আপনার দর্শকদের হয়তো কারো কারো মনে আছে যে 2007 সালে একটা কমিটি গঠন করা হয়েছিল এই স্থানীয় সরকার সংস্কারের জন্য। আমি ওই কমিটির সদস্য ছিলাম। তো আমরা সবগুলো স্থানীয় সরকার আইন আমরা নূতন করে প্রণয়ন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওই প্রস্তাবগুলো রাখা হয়নি, শুধু ইউনিয়ন পরিষদের আইনটা কিছুটা রাখা হয়েছে। তো এই যে স্থানীয় সরকার, যে উপজেলা পরিষদ যেভাবে ঘটতে হওয়ার কথা, যে আমরা প্রস্তাব করেছিলাম যে উপজেলা পরিষদে অনেকগুলো নির্বাচিত প্রতিনিধি আসবে, এসে তারা যে উপজেলা পরিষদ গঠন করবে এবং চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের পদ তারা সরাসরি নির্বাচিত হইতে পারে। কিন্তু এখন যেটা করা হয়েছে যে ইউনিয়ন পরিষদ এবং যে মিউনিসিপ্যালিটি, পৌরসভা, এদের চেয়ারম্যানরা, এদের সদস্যরা কিন্তু এর সদস্য, উপজেলা পরিষদের সদস্য। তো এরা কিন্তু অকার্যকর করে দিতে পারে সম্পূর্ণ। তো এই একটার উপর আরেকটা নির্ভরশীল করে ফেলা হয়েছে। তো এইসব কারণে পুরো প্রতিষ্ঠানটাই অকার্যকর হয়ে পড়েছে। তো এই মানুষের আগ্রহ নাই। বস্তুত স্থানীয় সরকার প্রতিষ্ঠান এখন ওই যে আছে কি নাই, এবং থাকলেও কোনো কার্যকারিতা প্রদর্শন করতে পারছে না। না, তাহলে মানে এই এত বড় আয়োজন বারবারই এই আয়োজন করা হয়, চেয়ারম্যান নির্বাচিত হন, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, মেম্বাররা নির্বাচিত হন, কিন্তু যখন আপনি বলছেন যে এটা একটা গুরুত্বহীন হয়ে গেছে, তো এই গুরুত্বহীন প্রতিষ্ঠান রাখার অর্থ কি? ওটার গুরুত্ব আছে, আমার আপনার কাছে গুরুত্ব নাই, কিন্তু এক ধরনের মানুষের কাছে গুরুত্ব আছে, কারণ এগুলোতে মধু আছে। আমাদের একটা ফায়দা ভিত্তিক রাজনীতি, প্যাট্রোনাইজ বেস সিস্টেম, ওই যে ইংরেজিতে বলে এটাকে ওই যে স্পয়েল সিস্টেম। অর্থাৎ এইসব পদপদবিতে যারা যান, যারা উপজেলা, ইউনিয়ন পরিষদ কিংবা জেলা পরিষদ, এইসব পদপদবিতে যারা যান, তারা ওই যে ফায়দার চেইনে কিন্তু যুক্ত হয়ে যান, কিংবা দলীয় যদি ক্ষমতাসীন দলের যদি কেউ নেতা হন, তারাও কিন্তু ওই ফায়দার চেইনে তারা ওই যে সম্পৃক্ত হয়ে যান। তাই অনেক রকম অযাচিত সুযোগ সুবিধা, ওই যে সোনার হরিণ, অনেক অযাচিত সুযোগ সুবিধা এবং অন্যায় করে পার পেয়ে যাওয়ার সেই সুযোগ ঘটে। তাই এদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এবং এবার যেটা আরেকটা লক্ষ্য করা গিয়েছে যে আমাদের অনেক এমপি এবং অনেক মন্ত্রী, তারা তাদের স্বজনদেরকে তারা এইসব পদপদবিতে এইসব পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসার জন্য তারা জোর প্রচেষ্টা চালিয়েছে। কোথায় কোথাও সফল হয়েছে, কোথায় কোথাও সফল হয়নি। তো এটার কারণ হলো যে তারা এই যে সুযোগ সুবিধাগুলো তারা নিরঙ্কুশ করতে চেয়েছে,
তাদের এবং পরিবারের তাদের আপনজনদের প্রভাবটা নিরঙ্কুশ করতে চেয়েছে এবং সবগুলো তাদের কুক্ষিগত চেয়েছে, সব সুযোগ সুবিধা। এবং একই সাথে এর মাধ্যমে তারা কিন্তু ভবিষ্যতের ওই যে ভবিষ্যৎ পথটা ওই যে কণ্টকমুক্ত করতে চেয়েছে, যাতে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। তো এইসব কারণে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখন রাজনীতিটাই তো হয়ে গিয়েছে এই যে ব্যবসা। কারণ এই রাজনীতি করার মাধ্যমে তারা অর্থবিত্তের মালিক হয়, অনেক রকম অনেক কিছু করতে পারে এই পদ পদবি ব্যবহার করে। তো এখন এই জন্য এটা অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু এটা উন্নয়নের জন্য কিংবা আপনার কাছে আমাকে আপনাকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করে না, দুর্ভাগ্যবশত। স্থানীয় সরকার যদি এরকম পরিস্থিতি থাকে, তাইলে আমরা যেটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছি, সেটা তো আসলে মানে অকার্যকরী থেকে যায়। এই যে এগুলো হলো গণতন্ত্রের পাঠাতন, জি, এইগুলোর উপর হলে গণতান্ত্রিক ব্যবস্থাটা গড়ে ওঠে। তো এবং স্থানীয় সরকারের সৃষ্টির একটা মৌলিক যেই চিন্তা এর পেছনে, সেটা হলো যে স্থানীয় পর্যায়ে স্থানীয় সমস্যার সমাধান হবে। আমরা যদি তাকাই, প্রায় সবগুলো সমস্যাই কিন্তু স্থানীয়, সেই শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আইন শৃঙ্খলা, সবগুলো স্থানীয়। এবং স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোর সমাধান সবচেয়ে জনগণের কাছে সরকার, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রথম সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। যেগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে হবে না, সেগুলো উপজেলা পরিষদের মাধ্যমে, যেগুলো উপজেলা পরিষদের মাধ্যমে সমাধান করা সম্ভব না, সেগুলো জেলা পরিষদ, তারপরে কেন্দ্রে। এটাকে বলে সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। এই যদি ধারণার ভিত্তিতে যদি সরকার পরিচালিত হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের ভূমিকা অত্যন্ত সীমিত। সেখানে ওই যে বৈদেশিক বাণিজ্য, তারপর প্রতিরক্ষা, যেগুলো স্থানীয় সমস্যা নয়, সেগুলোই হবে। এবং সত্যিকারের গণতান্ত্রিক দেশে তাই হওয়া উচিত। জনগণের কাছে সরকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার হওয়া দরকার, সেখানেই সবচেয়ে বেশি সম্পদ থাকা দরকার। আর এটার আরেকটা যুক্তি হলো, সমস্যা যেখানে সমাধান, সেখানে শুধু তাই নয়, জনগণের কাছে সরকারকে জনগণ অতি সহজে দায়বদ্ধ করতে পারে। এবং জনগণ, একজন মেম্বার চেয়ারম্যান যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে মানে স্বাভাবিক পরিস্থিতিতে, এখন তো ওই যে আমরা অন্যরকম পরিস্থিতিতে আছি, তাহলে তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, তাদেরকে লাল কার্ড দেখাতে পারে। কিন্তু এখন তো সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত। আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলছেন যে ভোটার আনার দায়িত্ব আমাদের না। তো কার দায়িত্ব? এটা তো আমি বুঝলাম না, উনি কীভাবে দায়িত্ব কার? তুমি যদি ওটা দায়িত্ব, তাহলে তার ওনার থাকারও দরকার নেই। তাহলে ইনফ্যাক্ট যে এরকম নির্বাচন হচ্ছে, এরকম নির্বাচন কমিশনের তো দরকার নেই। তারা বলে ভোটার আনা আমাদের দায়িত্ব নয়, তারপরে কোনো অন্যায় কাজ করলে আমাদের দায়িত্ব নয়, এবং আমাদের কাছে কেউ যদি অভিযোগ করে, তাহলে আমরা এগুলো দেখব। তো তারা আছেন কেন? তারা তো জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করার কথা, যাতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যে এটা আমাদের সুফল দেয়। কিন্তু তারা যদি এই কাজটা না করেন, তাহলে তারা কি পোস্ট অফিস নাকি? পোস্ট অফিসে তো আমরা চিঠি ফেলে দেই, তারা একটা স্ট্যাম্প দিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দেয়, তারা পোস্ট অফিস নয়। তো এটা এই সকল বুদ্ধিমান মানুষ যদি এই সকল কথা বলে, তখন এটা হতাশ হইতে হয়, দুর্ভাগ্যবশত। ওই প্রতিষ্ঠানে তো বুদ্ধিমান লোকের যথেষ্ট কি আছে, আপনি জানেন। যাই হোক, এটা যে বলে লাভ নেই। এবং দুর্ভাগ্যবশত ওনাদের গঠন নিয়ে তো সমস্যা আছে। হ্যাঁ, এবং আমি এই নিয়ে বহু বলেছি যে এইবার কিন্তু নির্বাচন কমিশন গঠিত হয়েছে একটা আইনের অধীনে, নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022 সালের। এটা কিন্তু আসলে ওই যে আগের যে প্রজ্ঞাপন ছিল, ওটাকেই একটা দায় মুক্তির বিধান দিয়ে আইন করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল, যে শুধুমাত্র রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন যে কারা নির্বাচন কমিশনে নিয়োগ পাবে, তার জন্য নাম প্রস্তাব করার এখতিয়ার তাদের ছিল আইনের বিধান অনুযায়ী। কিন্তু আমরা জানি যে অনুসন্ধান কমিটি গঠনের পর এটা উন্মুক্ত করে দিয়েছিল, যে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারত। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে এই স্থানীয় সরকারের নির্বাচনে ভোটারদের যে মনোভাব, ভোটাররা যেভাবে বিহেভ করেছে, তাতে কি আপনার মনে হয় বাংলাদেশের
আগামী দিনের রাজনীতি এবং গণতন্ত্রের অবস্থাটা কি দাঁড়াবে? যেমন বিশেষ করে দেখেন সমকালের শিরোনামটা হচ্ছে আওয়ামী লীগের 3 মেয়াদে উপজেলায় কম ভোট। হ্যাঁ, এবং এতো এই যে আমাদের আমার ওই আগের কথাটা একটা লাস্ট সেন্টেন্স হলো এই নির্বাচন কমিশনের নিয়োগের বৈধতা নিয়ে এই প্রশ্ন, আইনগত বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ। ওকে, তো যেটা যে আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, মা বোনরা ইজ্জত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, যে যাতে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়, যাতে আমরা ভোটের মাধ্যমে আমরা নির্ধারণ করি কারা আমাদের পক্ষে আমাদের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করবে এবং এই সকল প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে। তো এখন এটা যদি ভেঙে যায়, মানুষের যদি অনীহা সৃষ্টি হয়, এবং অনীহা সৃষ্টির অনেকগুলো কারণ আছে, তাহলে তো যে আত্মনিয়ন্ত্রণের অধিকার আর প্রতিষ্ঠিত হল না। তাহলে আমরা যেই চেতনার ভিত্তিতে স্বাধীনতা অর্জিত হলো এবং যে স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হলো, তা আমরা তার থেকে যোজন যোজন দূরে সরে আসলাম। তো এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের এই যে আমাদের নির্বাচনী ব্যবস্থা নয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে। লড়াইটা হচ্ছে ক্ষমতা আর গণতন্ত্র, ক্ষমতা আগে, গণতন্ত্র পরে। হ্যাঁ, তো এখন ক্ষমতায়িত হওয়ার হলো যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত হওয়ার কথা। এখন নির্বাচনকে আপনি কারসাজির মাধ্যমে নির্বাচনকে যদি আপনি প্রভাবিত করেন এবং নির্বাচন কমিশনকে যদি আপনি দলীয় করেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো নির্বাচনের সাথে যুক্ত তারা যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়লে আমরা কর্তৃত্ববাদ এবং তার পরিণতি কিন্তু ভয়ানক হতে পারে, দুর্ভাগ্যবশত। যাই হোক, এখন অন্য প্রসঙ্গে যাই। নির্বাচন তো গেল, আমরা তো নির্বাচনটা দেখলাম কি অবস্থা আর কি। আপনি জানেন যে এক লাফে আপনার 7 টাকা বেড়ে 117 টাকা হয়ে গেছে ডলার। এই অবস্থায় বা এই পটভূমিতে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? এর একটা বড় ধাক্কা লাগবে, অবশ্যই এর বড় ধাক্কা লাগবে। আমাদের যে মুদ্রাস্ফীতি আরও বাড়বে অবশ্যই, এবং আমাদের যেই সব জিনিসগুলো আমরা আমদানি করি এবং আমরা বহু জিনিস আমদানি করি, এগুলোর দামও এক লাফে বেড়ে যাবে। এবং আমাদের অনেকগুলো সেবা যেগুলো আমরা বাসের ভাড়ার থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য সবগুলো সেবার মূল্য বেড়ে যাবে। কারণ আমরা জ্বালানি তেল এই যে আমদানি করি এবং অন্যান্য যে সকল উপকরণ আমদানি করি, সেগুলো উপর বিরূপ প্রভাব পড়বে। আর এই যে আমাদের একটা বড় তো হইল যে আমাদের বিদেশে রপ্তানি একদিকে সস্তা হবে, বাট আরেক দিকে কিন্তু এটার উৎপাদন ব্যয় বেড়ে যাবে। কারণ আমাদের যে সকল জিনিস আমরা রপ্তানি করি সেগুলোর অনেকগুলো আমরা আমদানি করি, তা আমদানি ব্যয় বেড়ে যাবে, আমদানি করার যে খরচ তা বেড়ে যাবে। তো এটার উপর অর্থনৈতিক প্রভাব ব্যাপক হবে। তো এর মাধ্যমেও যদি হুন্ডি বন্ধ করা যায় এবং এর মাধ্যমে যদি যেমন হুন্ডি হয় কেন, হুন্ডি হলো যে মানুষ যারা আমাদের বিদেশে কর্মরত শ্রমিকরা আছেন তারা আরও বেশি দামে তারা তাদের অর্জিত বিদেশি মুদ্রা বিক্রি করতে পারে। আর এই যে সরকার যে ডলারের দাম এবং বৈদেশিক মুদ্রার দাম কিংবা বাংলাদেশের টাকার দাম একটা এই যে কৃত্রিমভাবে যে বাড়িয়ে রেখে, ইনফ্লেট করে রেখে তারা কিন্তু করার ফলে তারা কিন্তু এই যে হুন্ডির মাধ্যমে তারা টাকা পয়সা পাঠায়, যার প্রভাব পড়ে আমাদের যে রিজার্ভের উপর। তো এই রিজার্ভ পরিস্থিতি যদি তারা এই যে এখন যে 60 টাকা বাড়লো ডলারের দাম, মানে 60 টাকা ওই যে আনুপাতিকভাবে টাকার দাম কমলো, তো এর মাধ্যমে যদি হুন্ডি বন্ধ হয় তাহলে আমরা সুফল পেতে পারি। কিন্তু আমি নিশ্চিত নই, কারণ তারা কিভাবে এটা ব্যবস্থাপনা করে
তারা যদি আমাদের ব্যাংকগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, বিশেষত ব্যাংকগুলো যদি বিভিন্ন দেশে যেখানে এই সকল আয়, ওই যে আমাদের শ্রমিকরা আয় করে, সেগুলো যদি ব্যাংকের মাধ্যমে যদি তারা সুযোগ পায়, অর্থাৎ এর ফলে যদি যে বাজারে যে মূল্যে তারা তাদের ওই যে বিদেশি আয়গুলো বিক্রি করতে পারে, আর এর থেকে যদি বেশি না হয়, যে 60 টাকা বাড়ানোর ফলে, তাহলে কিন্তু তার সুফল আমরা পাবো। এর মাধ্যমে আমাদের রিজার্ভের উপর ইতিবাচক প্রভাব পড়বে। এবার স্বাস্থ্য, আপনি জানেন করোনার সময়টাতে ভ্যাকসিন যেটা কি হয়েছিল অ্যাস্ট্রাজেনেকা, কারণ এটাতে বলা হচ্ছে যেটা যে অনেকগুলো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া অনেকগুলো আছে, এবং আমাদের সরকারের তরফে বলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার খতিয়ে দেখবে সরকার। ওকে, এইরকম একটা প্রচারণা আছে। অ্যাস্ট্রাজেনেকা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন এই যে একদল ব্যক্তি আছে যারা টিকা নিতে চায় নাই, অনেকেই নেয় নাই, এবং তারা এই যে তাদের আশঙ্কা হলো যেই, এবং তারা গুজব ছড়িয়েছে, এর মাধ্যমে এর বিরূপ প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব হবে তাদের স্বাস্থ্যের উপর, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সীমিত সংখ্যক ক্ষেত্রে হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা এবং অন্যান্য যে সকল ভ্যাকসিন, এগুলোর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু এগুলো যদি না দেওয়া হতো তাহলে কিন্তু মানুষকে বাঁচানো যেত না। এবং এইবার যেটা করা হয়েছে, যে টিকা আবিষ্কারটা এত দ্রুত হয়েছে, কারণ সর্বশক্তি নিয়োগ করা হয়েছে, বিরাট পরিমাণের অর্থকড়ি ব্যয় করা হয়েছে যাতে মানুষের প্রাণ রক্ষা পায়। মিস্টার ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু আক্রান্ত হয়েছিলেন, তিনি তো মৃত্যুসজ্জায় ছিলেন প্রায়, এবং তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তারপরে সে ব্রিটিশ প্রধানমন্ত্রীও আক্রান্ত হয়েছিলেন, এবং তারা বিশেষ এই সকল টিকা এবং আরও কিছু এক্সপেরিমেন্টাল ড্রাগ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এখন হ্যাঁ, প্রত্যেক কিছুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি যে কোনো ওই যে ফরেন অবজেক্ট আপনি গ্রহণ করেন, তার একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। কোনোটার বেশি বিরূপ প্রভাব, কোনোটার কম পার্শ্ব প্রতিক্রিয়া, কোনোটার বেশি পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যে এটা যদি না করা হইতো, তার মাসুল কত বড় হইতো, সেটাই বড় প্রশ্ন। বহু লোক, আরও যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 1 মিলিয়ন পিপল, 10 লাখ লোকের মতো মারা গিয়েছে, এবং তো এই টিকা যদি আবিষ্কৃত না হইতো, আমার তো ওই যে করোনা ভাইরাস হয়েছে, আপনার হয়েছে, হ্যাঁ, আমাদের সকলের হয়েছে, এবং আমার তো প্রথম দিকে হয়েছে, মে মাসের শেষে, জুন মাসের প্রথম দিকে, এবং তখন কিন্তু এই টিকা কিছুই আবিষ্কৃত হয়নি, এবং অনেকে মৃত্যুবরণ করেছে, এবং যে আমি বেঁচে গিয়েছি, আমার পরিবারের সবাই আক্রান্ত হয়েছিল। কিন্তু এরপরে তো যখন থেকে আবিষ্কৃত হলো, এরপরেও আক্রান্ত হয়েছি, কিন্তু এরপর মৃত্যুর হার তো অনেক কমে গিয়েছে। তাই এটা আমার মনে হয় এটা জুজুর ভয় দেখানো অনেকটা। অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।